আসসালামু আলাইকুম। চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর এ, পুরাতন শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, আল্লাহর রহমতে ভালো আছো। এই মাস বিজয়ের মাস, বাঙালি জাতির গর্বের মাস, গৌরবের মাস। এতো সেদিন আমাদের প্রতিষ্ঠানে 16 ডিসেম্বর প্রোগ্রাম হলো। প্রেক্ষাপটের কারণে তোমাদের সাথে সাক্ষাৎ হয়নি, তোমরা উপস্থিত থাকতে পারোনি প্রতিষ্ঠানে। তবে এই বিজয় দিবসটি বিজয়ের মাসকে অনুপ্রেরণার মাস হিসেবে আমাদের প্রত্যেকেরই নেওয়া উচিত। অন্তত এর মাহাত্ম্যকে আমাদের গুরুত্ব সহকারে অনুধাবন করা উচিত। কেননা এক সময় এদেশ দেশদ্রোহীর অর্থাৎ এদেশের মাটি ছিল দেশদ্রোহীর জঞ্জালে উত্তপ্ত। আমাদের সূর্য সন্তানরা টানা 9 মাস যুদ্ধের পর বিজয়গাথার ইতিহাস রচনা করেছে। এই কষ্টের ইতিহাস বাঙালির রক্তে কেনা ইতিহাস, সেটা কখনোই মুছে যাওয়ার নয়। সেটা হাজার বছরের বাঙালির জাতিগত ঐতিহ্যের সাথে সম্পৃক্ত। 1971 সালের 16 ডিসেম্বরে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ভারতের যৌথ সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে পাকিস্তানের 91,634 জন সদস্য আনুষ্ঠানিকভাবে সেদিন আত্মসমর্পণ করে। ফলে পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। আমরা দেখি এই বিজয় ছিল বাঙালি জাতির ভৌগোলিক বিজয়, স্বাধীনতার বিজয়। সেটা আমাদের দেশের জন্যই শুধু নজিরবিহীন ঘটনা ছিল না, বিশ্বের ইতিহাসও তেমনি। বঙ্গবন্ধুর সাহসী কণ্ঠ, স্বাধীনতার ডাক, সে ডাকে বাঙালি জাতির সাড়া দেয়া, দেশ রক্ষায় বাঙালির প্রাণ বিলিয়ে দেওয়া, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহর রহমতে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি, তাদের ওইসব আলোকিত সূর্য সন্তানদের আমরা আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কোভিডের এই সময়ে তোমরা মনে করো না যে জীবন থেকে একটি বছর হারিয়ে গেল। এই হারিয়ে যাওয়াকে মনে করবে জীবনের বাক পরিবর্তনের সময়। জীবনে অনেক কিছু জানার আছে, শেখার আছে। আশা করি এর মাঝে তোমরা নিজেকে অনেকটাই মানুষ হিসেবে অনেকটাই এগিয়ে নিতে পেরেছ। তোমরা মেধা, মনন, চিন্তা চেতনাকে তোমরা আরো বেশি ঋদ্ধ করতে পেরেছ। কারণ মানুষের জীবন কেবল নিশার স্বপন নয়। এই জীবন ত্যাগ, তিতিক্ষা, সুখ দুঃখ, আনন্দ বেদনায় সব মিলিয়ে একটা সুন্দর স্বপ্নময় জীবন। আর সেই স্বপ্নকে ছুঁতে হলে আমাদের এগিয়ে যাওয়ার শপথ নিতে হবে, আমাদের সাধনা করতে হবে। সাধনায় সিদ্ধি লাভ হয়, সেটা ইনশাল্লাহ আমাদের হবে। আমাদের মুক্তি সেনাদের মতো আমাদেরও অকুতু হয়ে মনোভাব নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। অন্তত হতাশ হলে তো চলবে না।
আমার পরিচয়টুকু দেখে নিও। গত ক্লাসে আমরা পরিভাষা নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি তোমরা বাড়ির কাজগুলো চর্চা করছো। আজকের আমাদের পাঠ হবে ভাষণ। নিশ্চয় আমরা এই পাঠটিও বিগত ক্লাসগুলোতে এই পাঠটির সাথে আমরা পরিচিত নই। আজকে পরিচিত হব। এই পাঠ শেষে আমার শিক্ষার্থীরা জানতে পারবে ভাষণ সম্পর্কে, ভাষণের গুরুত্ব উদ্দেশ্য অনুধাবন করতে পারবে, আর ভাষণ সম্পর্কে আলোচনা করতে পারবে। আমরা যে ভাষণের কথা বলছি, ভাষণটা আসলে কি? ভাষণ আসলে যে আমরা কথা বলছি, যে আমরা টানা কথা বলি, আমরা যে বক্তৃতা দেই বা আমরা যে বাক্য রচনা করি, আমরা তো এর সাথে সবাই পরিচিত। সাধারণত কোনো সমাবেশ বা অনুষ্ঠানে আমরা যে দর্শকরা জড়ো হওয়া দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কোনো বিষয়ে বা কোনো প্রসঙ্গে বক্তব্য প্রদান করে থাকে, একেই ভাষণ বা বক্তৃতা বলা হয়ে থাকে। আমরা দেখি যে অর্থাৎ ভাষণ সম্বোধন ও সম্ভাষণ সহযোগে শ্রোতাদের উদ্দেশ্যে বা দর্শকের উদ্দেশ্যে বলা হয়ে থাকে। একে অভিভাষণও বলা যায়, প্রতিভাষণও বলা যায়, হ্যাঁ, বিবৃতি বা বক্তব্য অনেক কিছুই বলা যায়। আমরা দেখি ভাষণ এবং বক্তৃতা এই দুটো শব্দই আমাদের সমাজে বেশি প্রচলিত। তো ভাষণ দেওয়ার ক্ষেত্রে শ্রুতিমধুর শব্দ নির্বাচন যেমন প্রয়োজন, তেমনি অভিজ্ঞতা, আবেগ, হাস্যরস প্রয়োজনে ব্যবহার করা যায়। সাথে মানানসই এবং সামঞ্জস্যপূর্ণ বাক্য বা শব্দ ব্যবহার প্রয়োজন। ভাষণের ক্ষেত্রে মুদ্রা দোষ অ্যাভয়েড করতে হয়, অর্থাৎ বলা যায় সজ্জিত, সংহত, সহজ ভাষাই হবে ভাষণের ভাষা, এবং ভাষণে ইতিবাচক বক্তব্য উপস্থাপন করা উচিত। আমরা দেখি যে ভাষণের কথা বলছি, সে ভাষণের আমাদের সমাজ জীবনে গুরুত্ব রয়েছে। সেটা সুপ্রাচীন কাল থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনে ভাষণ দেওয়ার যে দক্ষতা, সেটা আমাদের জীবনে অনেক গুরুত্ব বহন করে এবং মানুষের ব্যক্তিত্বের বিকাশে, গুণের প্রকাশে ভাষণ চর্চার বেশ ভূমিকা রয়েছে, ইতিবাচক ভূমিকা এই বটে। আমরা দেখি যে এডমন্ড বার্গ তার বক্তৃতায় ব্রিটিশ পার্লামেন্টকে মন্ত্রমুগ্ধ করে রাখতেন বলে সেটা আজও তিনি স্মরণীয় হয়ে আছেন। আমাদের দেশের মাওলানা আব্দুল হামিদ ভাসানীর কথা আমরা শুনে আসছি। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নন্দিত রাজনৈতিক সে ভাষণ, যেটা অসাধারণ খ্যাতি অর্জন করেছে। আমরা দেখি গ্রামে গ্রামান্তরে সভা সমাবেশে ভাষণ দিয়ে জনসচেতনতার, হ্যাঁ, অর্থাৎ জনগণকে জাগিয়ে তুলতে তিনি তার জীবনে যে অবদান রেখে গেছেন, সেটা আমাদের মাঝে অক্ষয় অব্যয় হয়ে আছে, থাকবে। তো আমরা যে ভাষণের কথা বলছি, ভাষণ কেবল রাজনীতিবিদদেরই বিষয় নয়, এটা আসলে ভাষণ নানা সময়ে নানা ক্ষেত্রে দেয়া হয়ে থাকে। ভাষণকে প্রধানত দৃষ্টিকোণ থেকে 3টি শ্রেণীতে বিভক্ত করা যায়। আমরা বলি যে উৎসুক হতে হবে যে ভাষণ, সেটা লিখিত ভাষণও হতে পারে, অলিখিত ভাষণও হতে পারে। লিখিত ভাষণ যেটা, সেটা পাণ্ডুলিপি পাঠের মাধ্যমে, হ্যাঁ, দেওয়া হয় এবং সেটা লিখিত আকারে।
এটা সাধারণত দেয়া হয়ে থাকে। এটা সাধারণত আন্তর্জাতিক বা জাতীয় কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এ ধরনের ভাষণ প্রদান করা হয়ে থাকে। আরেকটা আছে অলিখিত ভাষণ, যেটা পাণ্ডুলিপি ছাড়াই ব্যক্তির মেধা চিন্তা ভাবনার উপর ভিত্তি করে তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়। আমরা দেখি মাধ্যমগতভাবেও ভাষণ দু ধরনের হয়ে থাকে। একটা হলো গিয়ে প্রত্যক্ষ আর একটা পরোক্ষ। প্রত্যক্ষ ভাষণে শ্রোতার সামনে বক্তা সরাসরি উপস্থিত হয়ে ভাষণ প্রদান করেন, আর পরোক্ষ ভাষণে সরাসরি উপস্থিত না হয়ে সেটা সিডি, ভিডিও, টেলিভিশন, রেডিও, ক্যাসেট, ইন্টারনেট এ জাতীয় তৃতীয় মাধ্যম ব্যবহার করে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করা হয়ে থাকে। তো আমরা দেখি যে বৈশিষ্ট্যগতভাবে ভাষণ তিন ধরনের হয়ে থাকে। সেটা হলো গিয়ে রাজনৈতিক, প্রশাসনিক, সাধারণ ভাষণ। রাজনৈতিক ভাষণ যেটা, সেটা হলো গিয়ে রাজনৈতিক দলের কাজকে জনগণ কাজের সাথে জনগণকে সম্পৃক্ত করার জন্য যে ভাষণ দেওয়া হয়, অর্থাৎ এই ভাষণগুলোর বক্তব্যে থাকে বেশ বৈচিত্র্য থাকে। সেটা আমাদের সবারই জানা। চটুলও হয়ে থাকে ক্ষেত্র বিশেষে, সব ক্ষেত্রে না হলেও। তবে বিশেষণের ক্ষেত্রে অনেকেই এ জাতীয় ভাষণে বাহুল্য প্রকাশ করে থাকেন। আবার প্রশাসনিক ভাষণ যেটা, সেটা হলো অর্থাৎ প্রশাসনিক কাজের সাথে যে ভাষণের বিষয়বস্তুগুলো সরাসরি সম্পৃক্ত, সেগুলি প্রশাসনিক ভাষণ। এ জাতীয় ভাষণের সম্বোধন সংক্ষিপ্ত হয়, সুনির্দিষ্ট হয় এবং হয়ে থাকে দিক নির্দেশনামূলক। আরেকটা হলো সাধারণ ভাষণ, যেটা সামাজিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক, শিল্প সাহিত্য বিষয়ক এসব ক্ষেত্রে প্রয়োগ করা হয়ে থাকে। এ জাতীয় ভাষণ তথ্যবহুল হয়, ব্যক্তির আবেগ প্রকাশেরও ভূমিকা থেকে থাকে এ জাতীয় ভাষণে। তো এই ভাষণের একটা উদ্দেশ্য থাকে। ভাষণের উদ্দেশ্য হলো বক্তার নিকট বা শ্রোতার নিকট কোনো বিষয়বস্তুকে আকর্ষণীয় আর বোধগম্য করে উপস্থাপন করা। সেই হিসেবে ভাষণের উদ্দেশ্যের কয়েকটা দাগে ভাগ করা যায়। যেটা হলো তথ্য জ্ঞাপন করা, যেখানে ভাষণের সাহায্যে বক্তা কোনো বিষয়কে শ্রোতাকে বুঝিয়ে দেন, যে নানা তথ্য শ্রোতাদের জানান। সেটা শ্রেণীকক্ষে বক্তৃতা হতে পারে, বা সেমিনারে যে বক্তব্য প্রদান করা হয়, বা কোনো আলোচনা সভায়, বা জনস্বার্থে কোনো ভাষণ, মনে করো সবার জন্য শিক্ষা, বনায়নের গুরুত্ব ইত্যাদি সম্পর্কে জনগণকে অবহিত করা হয়। আবার আরেকটা ভাষণ আছে আনন্দ প্রদান করা। সেটা সাধারণত কোনো ভোজ সভায় বা সাহিত্যিক সভায়, বিনোদনমূলক অনুষ্ঠানে এ ধরনের ভাষণে রস পরিবেশন করা হয়। আরেকটা আছে প্রত্যয় সমুৎপাদন, যার মধ্য দিয়ে সামাজিক ধ্যান ধারণাকে, অর্থাৎ কোনো ব্যক্তির বা গোষ্ঠীর যখন পশ্চাৎপদ মানসিকতা বা চিন্তা চেতনা, ভ্রান্ত ধ্যান ধারণা, কুসংস্কার, এগুলোকে সমাজ থেকে উৎপাটন বা অপনোদন করাই এই ভাষণের উদ্দেশ্য। অর্থাৎ এ জাতীয় লোকদের বা এ জাতীয় মনোভাব সম্পন্ন সমাজের মানসিকতাকে যুগোপযোগী আধুনিক ধ্যান ধারণার কাছাকাছি নিয়ে যাওয়াই প্রত্যয় সমুৎপাদনের লক্ষ্য, এ ভাষণের লক্ষ্য। সেটা হলো বিতর্কমূলক বা মত পার্থক্যমূলক কোনো ইস্যুতে বক্তা এমনভাবে কথা বলেন যেন সেটা শ্রোতাদের নিজের অভিমতের অনুকূলে বা পক্ষে টানতে সমর্থ হয়। আমরা দেখি এ ধরনের ভাষণে সাহায্যে কি করা যায়, শ্রোতার মন জয় করা সহজ হয়, অর্থাৎ ভ্রান্ত ধারণাগুলো সমাজ থেকে নিরসন করা সম্ভব হয়। আরেকটা আছে প্রণোদনা সঞ্চার। সেটা হলো আমাদের কাছে দৃশ্যমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 7 মার্চের রেসকোর্সের ময়দানে যে ঐতিহাসিক ভাষণ প্রদান করেছিলেন, সেটা আমাদের জাতীয় জীবনের ইতিহাসে প্রণোদনামূলক একটা ভাষণের এক্সাম্পল হয়ে আছে, তাই না? তো আমরা দেখছি যে
এই ভাষণের মধ্য দিয়ে জাতি অনেকটাই সামনের দিকে এগিয়ে যায়। ভাষণের উদ্দেশ্য নিঃসন্দেহে মহৎ এবং জাতির জন্য যেটা অত্যন্ত জাতিকে অনেক বেশি বাস্তবায়ন করে তোলে এই ভাষণ, গুরুত্বপূর্ণ। আমাদের এই বৈশিষ্ট্যগতভাবে ভাষণ সে তো আমরা আলোচনা করলামই। ভাষণের কাঠামো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই কাঠামোকে 4টি পর্যায়ে ভাগ করা যায়। একটা হলো গিয়ে সম্বোধন, ভূমিকা, মূল বক্তব্য, উপসংহার। আমরা যখন কোনো সভা সমাবেশে বক্তা বা শ্রোতা হিসেবে থাকি, তখন আমরা খেয়াল করব যে একটা প্রোগ্রামে সভাপতি থাকেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি থাকেন, আর সেটা যদি প্রতিষ্ঠানে হয়ে থাকে তাহলে গভর্নিং বডি থাকবে। তো সেই হিসেবে সভা সমাবেশে দাঁড়িয়ে আমাদের বক্তব্যের ধরনও হবে এরকম। প্রথমেই সভাপতির উদ্দেশ্যে সভাপতিকে আমাদের সভাপতিকে তারপর প্রধান অতিথি, বিশেষ অতিথি, এদের সবাইকে উদ্দেশ্য করে আমাদের প্রীতি শুভেচ্ছা জানাতে হবে। সেটা প্রথম অনুচ্ছেদ 2 থেকে 3 লাইনে হবে। এরকম আজকের এই অনুষ্ঠানে উপস্থিত, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, কলেজের বা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্য, আমার সহকর্মীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা বা উপস্থিত সবাইকে শুভেচ্ছা বা জানিয়ে আমরা আমাদের বক্তব্য শুরু করছি। এভাবে আমরা শুরু করি সাধারণত, তাই না? এই কথাগুলোই আমরা লিখিত আকারে খাতায় লিখব। এটা হলো একটা অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদে থাকবে যে ভূমিকা। সেক্ষেত্রে যে মূল ভাষণের পূর্বাভাস দেওয়া হয় ভূমিকায়, যাতে করে ভূমিকা অংশের যে বাচনভঙ্গি সেটা মনোরম, একটু আকর্ষণীয় হওয়া প্রয়োজন, কারণ এর উপরই নির্ভর করে শ্রোতারা মূল বক্তব্য শোনার প্রতি আকর্ষণ বা আগ্রহ অনুভব করবে। এরপর তৃতীয় অনুচ্ছেদ, সেটা একটু দীর্ঘায়িত হবে। দীর্ঘায়িত মানে এমন দীর্ঘায়িত করা উচিত নয় যাতে করে শ্রোতার ধৈর্যচ্যুতি ঘটতে পারে। সেই ক্ষেত্রে বক্তা কি করতে পারেন? তথ্য, দৃষ্টান্ত, উপমা বা ছোট কোনো গল্প উপস্থাপন করতে পারেন, যার মধ্য দিয়ে দর্শক বা শ্রোতার মাঝে একটা প্রণোদনা সঞ্চার হয়। এরপর আসে উপসংহার। উপসংহারটি হবে অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা উপসংহারে বিদায় সম্ভাষণ জানাবো, যেটা শ্রোতার মনে একটা দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। এর মাধ্যমে ভাষণের পূর্ণতা প্রকাশ পায়। আমরা দেখি যে বিদায় সম্ভাষণে আমরা কি ওরকম করবো যে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ বক্তব্য ধৈর্য ধরে শোনার জন্য, এবং সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। এটা শেষ করেই শেষ নয়, আমরা আবার এটা কি আমরা আমাদের ভদ্রতা প্রদর্শন করব, সেটা আমরা ধন্যবাদ বা আল্লাহ হাফেজ এই জাতীয় শব্দ ব্যবহার করব। তো যাই বলি না কেন, ধন্যবাদটা দিতে আমরা যেন ভুল না করি। এই হলো আমাদের আজকের ভাষণের কাঠামো। আশা করি কাঠামোটা আমরা বুঝতে পেরেছি। প্রথমে একটা অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদে আমরা আমাদের বক্তব্য বিষয়ে শ্রোতার উদ্দেশ্যে উপস্থিত মঞ্চে উপবিষ্ট সবাইকে অ্যাড্রেস করব। তারপর সবার উদ্দেশ্যে সালাম বা শুভেচ্ছা দিয়ে বক্তব্য শুরু করব। তারপর দ্বিতীয় অনুচ্ছেদে আমাদের বক্তব্য, সংক্ষিপ্ত বক্তব্যের মূল অংশে যাব, যেখানে পূর্বাভাস থাকবে, মূল বক্তব্যের পূর্বাভাস থাকবে। তৃতীয় অনুচ্ছেদ একটু বড় হবে, যেখানে মূল বক্তব্য থাকবে। মূল বক্তব্যে আমরা বক্তব্যকে আমরা উপমা উৎপ্রেক্ষা সহকারে সাজাতে পারবো। তারপর আমাদের উপসংহার আমাদের সংক্ষিপ্ত হবে। সেখানে শুধুমাত্র আমাদের কি থাকবে, যে সবাইকে ধন্যবাদ জানাবো আর সবার দীর্ঘায়ু কামনা করব। এই ছিল আজকে আমাদের ভাষণের কাঠামো। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে যুব সমাজের উদ্দেশ্যে একটি ভাষণ তৈরি করো। এই ভাষণটি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। তো আগামী ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আবারও শুভেচ্ছা জানাচ্ছি।